দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশের নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথা বলবো এই আয়োজনে। আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। মধ্যপ্রাচ্যের দেশ কাতার এবং সৌদি আরবে মরুর বুকে সবুজ বিপ্লব ঘটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কোথাও সবজি, আবার কোথাও ফল আবাদ করছেন বাংলাদেশিরা। আবার বাংলাদেশের মাছের পোনা নিয়ে গড়ে তুলেছেন মৎস্য খামার পর্যন্ত। দেশীয় এসব শাকসবজি, ফল বা মাছ বিদেশের মাটিতে ব্যাপক সাড়া ফেলছে। প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এসব পণ্য। স্থানীয় বাসিন্দাদের কাছেও এরই মধ্যে সাড়া ফেলেছে বাংলাদেশি পণ্য। যেসব পণ্য আমদানি করা হচ্ছে না, উৎপাদিত হচ্ছে খোদ মরুর দেশে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে কৃষি খামার মালিক নন্দলাল সরকার এবং কাতার থেকে কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম এবং নন্দলাল, আপনাকে দুজনকে স্বাগত জানাই। আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনারা সময় দিয়েছেন। মনিরুল ইসলামকে দিয়ে শুরু করি। আপনারা বলছেন যে আপনি কাতারে খামারের উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা। সেখানে কি ধরনের ফল, ফসল বা ফলন করছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আসলে আমরা এখানে আসি, প্রথমে আমরা আসি কাতারে আমাদের নির্ভীক জীবিকার জন্য। কাতারের ভিতরে আমরা আসি, আসার ক্ষেত্রে সবাই যে যে ক্ষেত্রে যে এক একজন এক এক জায়গাতে যায়, এক এক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো হঠাৎ করে আমাদের এলাকাতে, এই দেশেতে আমরা এখানে ভাবলাম যে কিছু বিজনেস করা যায় কিনা, সুন্দরভাবে কিভাবে কি করা যায়। তো বিজনেসের ক্ষেত্রে ঢুকতে ঢুকতে আস্তে আস্তে দেখি যে এই দেশের মধ্যে ভালো একটা ইয়েতে আছে যে কৃষি সাইট নিয়ে করতে হবে। এই দেশের মধ্যে কৃষির করার ইয়েটা আগে এত তেমন ছিল না। এখন যত সুন্দরভাবে কৃষি হচ্ছে, এই আমরা বাংলাদেশিরা কৃষির ক্ষেত্রে সবচেয়ে আগে আছে। যত গার্ডেন আছে আমাদের, সবাই আমরা কৃষি নিয়েই কাজ করেই ব্যস্ত থাকি। জি, আপনি কি কি উৎপাদন করেন সেখানে, আপনার কৃষি খামারে কি কি উৎপাদন? আমি এখানে উৎপাদন করতেছি ঘাস, এক ধরনের ঘাস, এটা যেটা আমাদের বাংলাদেশে এটা উৎপাদন হয় না। মূলত শুধু এই দেশের উটের জন্য, যে উটের যে খাবার, এই দেশের রেসিং উট আছে, বিশেষ করে রেসিং উটের জন্য এই ঘাসগুলো উৎপাদিত হয়। তো আমার আগে প্রথমে আমি করছি, সবজি করতাম, সবকিছু করতাম। সেক্ষেত্রে হ্যাঁ, ফায়দা আছে, সব দিক দিয়ে ফায়দা আছে। তার চাইতে আমি আমার দিকটা আমি নির্বাচন করছি যে আমি যেন এই দেশের মূলত খাবার যেগুলো আছে, উটের খাবার, এই খাবারটা আমরা উৎপাদিত করি। আরবিতে গাছটার নাম গেত বলে আর কি, আলাদা একটা নাম। তো এটাই আমরা উৎপাদিত করি। আমাদের বাংলাদেশের যে মিথি গাছ আছে, মিথি শাক আমরা যা খাই, সেম শাকটা সেম ইয়েতেই আমাদের এই দেশেতে ফলন করতেছি। তো আলহামদুলিল্লাহ, ফলন করার ফলে 7 বছর ধরে আমি মাজরার গার্ডেন লাইনে আছি। আলহামদুলিল্লাহ ভালো অবস্থানও আছে, চলতেছে সুন্দর। জি, আপনার কাছে আসবো। আমি নন্দলাল সরকার, আপনার কাছে যাই। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার খামারে কি কি পণ্য উৎপাদিত হয়, একটু আপনার কাছ থেকে শুনি। ধন্যবাদ ডিবিসি নিউজকে এবং টিভিকে। আমার ফার্মে উৎপাদিত হয় ফরেনার আইটেম এবং আমাদের বাংলাদেশি সবজি এবং সৌদি সবজি। যেমন ফরেনারদের জন্য স্যালারি, চাইনিজ কেবিজ, ব্রোকলি, রেড কেবিজ, কলিফ্লাওয়ার, এই ধরনের সবজি হয়। আর আমাদের বাংলাদেশের জন্য পুঁই শাক, লাল শাক, কলমি শাক, মূলা, এগুলা হয়। আর কি পরিমাণ জমিতে আপনার এই খামারটা হচ্ছে এবং কি পরিমাণ উৎপাদন হয়? আমরা এখানে দুইটা ফার্ম করি, একটা হচ্ছে 65 হেক্টর আর একটা হলো 130 হেক্টর। এখানে আমাদের 30 জন ওয়ার্কার কাজ করে। সবাই কি বাংলাদেশি? এর মধ্যে সবাই বাংলাদেশি, 2 জন ছিল ইন্ডিয়ান, আর সব বাংলাদেশি। আচ্ছা, এগুলো তো আপনারা লোকাল মার্কেটে বিক্রি করেন, তাই না?
লোকাল মার্কেটে বিক্রি মানে এই যে হোলসেল মার্কেটে বাজারজাত করি, তারপরে আমরা কিছু আবার ওই ওই কিছু হোটেলে, 5 স্টার হোটেলে, 3 স্টার হোটেলে কিছু হোটেল মাল দিই। আমি আগে থেকে এটাই করতাম আর কি। বিশেষ করে আমি ওই কোল্ড স্টোর করে বাজারজাত করে ওখানে সাপ্লাই দিতাম। সাপ্লাইও আছে, সাথে ফার্মও চলছে। ফার্ম আমরা 3 বন্ধুতে এই মাজরাটা ফার্মটা পরিচালনা করি। জি, একজন নাম কিন্তু হচ্ছে আব্দুল সালাম। এই মরুর মধ্যে, এই বালুর মধ্যে, এত গরমের মধ্যে আপনি কিভাবে পরিকল্পনা করলেন যে সেখানে সবজি করবেন? সত্যিকার অর্থে আমি প্রথম যখন 91-এ সৌদি আরবে আসি, তখন থেকে আমাকে বাংলাদেশ থেকে এই ফার্মে এক কোরিয়ান আমাকে আনা হয় তার ফার্ম পরিচালনা করার জন্য। ওখান থেকে আমার এই অভিজ্ঞতা। তারপরে যেন কোরিয়ান চলে যায়, তখন আমি এককভাবে শুরু করেছি। তারপরে এই 3 বছর যাবত আমার 2 পার্টনার নেই, বিশাল আকারে শুরু করেছি। আচ্ছা, কিন্তু ফসল উৎপাদনে মানে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? মানে আমরা যেহেতু জানি যে ওখানে পানি কম, ইদানিং যদি একটু বৃষ্টি হচ্ছে, পানির সংকট থাকতে পারে। জি, ওখানে পানি আমরা তো নিচ থেকে পানি উঠাই। ওখানে পানি আমরা আগেই পরীক্ষা করে নিই, পানি কতটুকু আছে, কি পরিমাণে আছে। গরমে একটু পানি বেশি লাগে, শীতে পানি কম লাগে। আর এখন তো বৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে এইবারের মার্কেটের অবস্থা বিশেষ ভালো নয়। আমরা মার্কেটে তেমন সুযোগ সুবিধা করতে পারিনি এবং মালের চাহিদা কম ছিল এই বছরে। এই জন্য কোনো লাভজনক কিছু খুব বেশি লাভ হয়নি এবছর, আপনি তাই বলছেন। একই প্রশ্ন মনিরুল ইসলাম, আপনাদের সেখানেও তো এই উৎপাদনের ক্ষেত্রে এই সমস্যার পানির সংকট বা গরমের সংকট বা বালু, এটি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? আমি মনিরুল ইসলামের কাছ থেকে শুনে তারপর নন্দলাল সরকার আবার আসবো আপনার কাছে। জি, এই আমাদের এখানে আসলে গরমের সিজনে পানির সংকট হয়। গরমের সিজনে পানির সংকট হয়। আগে যে জায়গাতে দেখা গেছে যে একদিনে আমরা পানি দিলে চলতো, আমার এখানে তো উৎপাদিত হয় ঘাস। সবজির ক্ষেত্রে আলাদা বিষয়, আমাদের এখানে উৎপাদিত হয় ঘাস। ঘাসের মধ্যে পানি আমরা শীতের সময় সপ্তাহে 1 দিন পানি দিলে চলতো। আর গরমের দিকে 1 দিন পর পরে পানি দিতে হয়, 1 দিন পর পরে পানি দিতে হয়। সেক্ষেত্রে লোডশেডিং যদি না থাকে আমরা পানি দিয়ে সমস্যা না, পানিতে কোনো সমস্যা হয় না, দেওয়া যায়। এই দেশে প্রচুর পানি আছে। আমাদের যে মিটার হিসেব চলে, আমাদের কাতারে গভীরতা 50 থেকে 60 মিটার নিচে গেলেই পানি পাই, পানি পাইতেছি, সম্পূর্ণ ভরপুর পানি পাচ্ছি। কিছু কিছু এলাকাতে লবণাক্ত পানি, কিছু কিছু এলাকাতে লবণ ছাড়া আমাদের দেশের মিঠা পানির মতো আছে। কিন্তু আমি যে এলাকাটাতে আছি এটাতে লবণাক্ত পানি বিধায় আমি ঘাসের সাইডটা বেছে নিছি। আর সবচেয়ে বেশি আমরা ক্ষতির সম্মুখীন হইতেছি যে বৃষ্টি। যেমন গতকালকে কাতারে অনেক বৃষ্টি হয়েছে, হওয়াতে আমার গার্ডেনটা প্রায় ডুবে গেছে, 60% পানির নিচে আছে। আচ্ছা, এই দেশের মধ্যে আমি এই জায়গাটায় আসবো। বৃষ্টি তো ওই জায়গায় হয় না, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, গত কয়েক বছর ধরে হয়েছে, এবার সবচেয়ে বেশি হয়েছে। সেই জায়গাটা কি কি ফসলের ক্ষতি হয়েছে বা কি ধরনের ক্ষতির সম্মুখীন আপনারা হয়েছেন, এই কথাগুলো শুনবো। একটা বিরতি নিয়ে এসে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। দর্শক, দূরদেশের সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশের সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন সৌদি আরব থেকে কৃষি খামার মালিক নন্দলাল সরকার এবং কাতার থেকে কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আবারও আপনার কাছে আসি। যেটা বললেন যে আপনি এই বৃষ্টি হওয়ার কারণে কিছুদিন ধরে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, মানে এই পানিটা নামে না, তাই না? মানে ড্রেনেজ সিস্টেমের সমস্যা, এই কারণে সম্মুখীন হয়েছেন ক্ষতির, তাই তো? জি, এখানে ড্রেনেজ সিস্টেম করার কোনো সিস্টেমই নাই। ড্রেনেজ করার সিস্টেম যদি থাকতো, কাতারের মধ্যে আমি আসলে মাজরার গার্ডেনের বিজনেস অনেক বছর ধরে করতেছি। আমি অলরেডি 4টা গার্ডেন নিয়ে কাজ করছি। তো 4টা গার্ডেন থেকে এখন বর্তমানে একটাই গার্ডেনে আছি। তো 4টা গার্ডেনে আমার ছিল কাতারের যে দেশ মাটির থেকে একটু ডালো সাইডে। কেন? কাতারের বেশিরভাগ জায়গা হচ্ছে আপনার পাথর আর বালু। বৃষ্টিতে আসার পরে, বৃষ্টি হয়ে যে জায়গাতে আসলে পানিগুলা যায়, ওইখানে মাটি জমাট হয়। মাটি জমাট হওয়ার ফলে কাতারিরা এই জায়গাটা বেছে নিয়ে ওরা গার্ডেনের জন্য সিলেক্ট করে। তো আমার ওই বৃষ্টি হওয়ার ফলে আমরা বেশিরভাগ ওই সময়, যে সময় অল্প বৃষ্টি হলে সমস্যা নাই, বেশি বৃষ্টি হলে আমরা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তটা হয় আমরা, আমাদের দেশে বৃষ্টি হইলে আমরা সবাই উপকৃত হই। এই দেশে বৃষ্টি হওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ পানি জমাট হয়ে যায়,
পানি জমাট হওয়ার সময় এই দেশের মাটিতে পুরাটাই লবণ, পানি জমাট হয়ে গেলে মিষ্টি পানির ইয়ে ওঠে, বৃষ্টিটা কিন্তু মিষ্টি পানি হয়। আর জমাট হওয়ার ফলে নিচের দিকে লবণ গুলা উপরে এসে যায়, যে লবণ গুলো উপরে আসলে গাছগুলা চারাগুলারে নষ্ট করে ফেলা, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাই। ওকে ওকে, একদম পরিষ্কার। নন্দলাল সরকার, সৌদি আরবে তো বৃষ্টি হয়েছে, রিয়াদে সেরকম বৃষ্টি কি হয়েছে, মানে যেরকম কাতারে হয়েছে সেরকম, মানে বা কিছুদিন আগে ইউএইতে বৃষ্টি হয়েছে, বন্যা হয়ে গেছে, সেরকমটা কি হয়েছে আপনাদের ওখানে? না, আমাদের ওখানে যেই বৃষ্টি হচ্ছে আমাদের উপকারে আসছে, উপকৃত আমরা, কিন্তু তেমন বৃষ্টি হয় নাই। এই বৃষ্টি হলে আমরা অনেক উপকৃত হব। আর এখন আবহাওয়াটাও পরিবর্তন হচ্ছে, ঠান্ডা আসছে, আর ঠান্ডা হলে সবজির জন্য অনেক ভালো। বৃষ্টিতে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হয় না। ওকে, আপনি যেটা বললেন যে এবার চাহিদা কম ছিল সবজির, শাকসবজি, এটা কেন, মানে কি মনে হচ্ছে? বাংলাদেশিদের কাছেও তো বিক্রি করেন অনেক কিছু, আপনি বললেন যে, জি বলেন। উৎপাদন বেশি ছিল, তার জন্য একটু আমাদের এই বেচা কেনার মার্কেট অবস্থা খারাপ হয়ে যেত। অনেক বাংলাদেশিরা আসতেছে ফার্ম করতে। আগে তো এই ছিল না, আমরা মুসলিম কয়েকজন ছিলাম, অনেক বাংলাদেশির সমগ্রম, অনেক বাংলাদেশির এই ফার্ম করতেছে বর্তমানে। আপনি ছাড়া কি পরিমাণ বাংলাদেশি ওখানে ফার্ম করেছে, বা আপনি কি কোনো ধারণা বলতে পারেন যে কতজন বাংলাদেশি হবে, বিশেষ করে রিয়াদে? এখানে যারা, আমরা রিয়াদ থেকে 100 কিলোমিটার দূরে, এই জায়গাটার নাম হচ্ছে আলখারি। আলখারিতে আমার পরিচিত 20 জন বাংলাদেশি আছে। আমরা এই কৃষি পরিচালনা করি, কৃষি ফার্ম করি। আচ্ছা, শুধু রিয়াদের আলখারিতে 20 জন বাংলাদেশি আপনারা এই কৃষি খামারের সঙ্গে? আমার পরিচিত আরো বেশি হতে পারে। সবাই কি সবজির উৎপাদন করে নাকি অন্য কিছু উৎপাদন করে? সবজির মধ্যে তোমার ভাগ আছে, আমি করি ফরেনার আইটেম বেশি, আর ওরা করে যে সৌদি আইটেম, যেটাকে বলা হয় কুসা, বাংলা ইংলিশে যেটাকে বলা হয় জকিলি। আমাদের দেশেও আছে কোয়াশ, যেটাকে কোয়াশ বলা হয়, এটাই বেশি ওরা করে সবজি ফসল। আর বামিয়া, আমরা বামিয়া করি অল্প আর কি। আমি বামিয়া করছি এখন 2 হেক্টর, আর পরে আরো নতুন লাগানো আছে 2 হেক্টর, আরো লাগাবো 2 হেক্টর, এভাবে আমি করি। ওকে, মনিরুল ইসলাম, কাতারে কত পরিমাণ বাংলাদেশি এরকম খামার বিজনেসের সঙ্গে যুক্ত? আমি এর মধ্যে জানি যে বাংলাদেশের তেলাপিয়া মাছ থেকে শুরু করে বেশ কিছু একদম দেশীয় মাছ সেখানে মৎস্য খামারও করেছে বাংলাদেশি, কাতারি একজন মালিক, কিন্তু বাংলাদেশি যারা পরিচালনা করছে তাদের সঙ্গে কথা হয়েছে। এরকম কতজন থাকতে পারে? জি, আমার জানার মতে ওইরকম সবজির দিকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছে, সবজি ভালো করতেছে। বাংলাদেশি সবজি আমার পরিচিত প্রায় 3-4 জনে সবজি বাংলাদেশি, সব বাংলাদেশের সিম, লোবিয়া, বাংলাদেশি লাউ, ওইগুলা বেশি ওরা করতেছে এখানে। আর বাহিরে বাংলাদেশ আমাদের ঝিঙ্গাটা করতেছে, এটা চাষ করতেছে, অনেক ভালো ফলন হচ্ছে দেখছি। আর এটার এই সবজির চাহিদা ভালো, এই দেশের সবজির থেকে বাংলাদেশের সবজির রেটও বেশি দেখছি। আর ঘাসের দিকে আমাদের বাংলাদেশি কয়েকজন আছে। এই দেশের মধ্যে বেশিরভাগ আমাদের বাংলাদেশিরা খুবই কম, এত বেশি না। মিশরিয়া, জর্দানি, ওরা খুব বেশি করতেছে কাতারে, ফিলিস্তিনি, তারাই আরবেদের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে করতেছে। আমি দুজনের কাছ থেকে শুনতে চাই, নন্দলাল সরকার, আমাদের এখানে যেমন কৃষির এক ধরনের বিপ্লবই ঘটেছে বাংলাদেশে, এবং সেটার জন্য সরকারের ব্যাপক অবদান আছে, সরকারের অনেক প্রণোদনা আছে। সেইখানকার কৃষি নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে, বা এরকম কোনো প্রণোদনা আপনারা পান? নন্দলাল সরকার, আমরা এখানে কোনো প্রণোদনা পাই না। জি দাদা, শুনতে পাচ্ছি। আমরা এই ধরনের কোনো প্রণোদনা পাই না। যদি সরকার আমাদেরকে যদি আরো একটু সহযোগিতা করতো, হয়তো আমরা আরো এখানে বিপ্লব ঘটাতে পারতাম, আরো লোকের কর্মসংস্থান করতে পারতাম। সরকার থেকে আমরা কোনো ধরনের প্রণোদনা পাই না দাদা ভাই। সৌদি আরবে দেওয়া হয় না? কাতারে কি কোনো কিছু প্রণোদনা দেওয়া হয়? হ্যাঁ, কাতারে যাদের গার্ডেন গুলো, কাতারে কিন্তু অনেক গার্ডেন আছে, এখনো প্রপারলি কাগজপত্র নাই। যারা কাগজপত্র নাই তারা কোনো কিছু সরকার থেকে পাইতেছে না। যাদের কাছে প্রপারলি কাগজপত্র সবগুলো আছে, তারা সরকারের কাছ থেকে আপনার প্রাথমিক অবস্থান, এই বছরে আমার যতটুকু পরিমাণে বীজ লাগবে সবজির ক্ষেত্রে, ঘাসের ক্ষেত্রে না, সবজির ক্ষেত্রে যত পরিমাণ আমার বীজ লাগবে, ওগুলা সরকারের থেকে আপনার প্রাথমিক অবস্থানে বীজ থেকে দইরা সার, জৈব সার থেকে দইরা সবকিছু সরকার এটা গ্রহণ করে। সরকারি অগ্রিম দিয়ে দেয়। যেমন এখন বীজ লাগানোর সময় গরম শেষ হয়ে গেছে, সামনে 9 নম্বর মাসে
যে আমাদের 9 নম্বর মাসে সবজি লাগানোর সময় হয় মনে হয়, আমাদের যে ভাই আছে সৌদি আরবের, উনি অবশ্যই জানে 9-10 থেকে সবজি জন্য আমরা করি, মানে কাতারে বেশ কিছু সহযোগিতা পাওয়া যায় সরকারের পক্ষ থেকে, কিন্তু সৌদি আরবে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় না। তারপর আপনারা বাংলাদেশের সবজি বা ওখানকার সবজিও সেখানে উৎপাদন করছেন, মানে সেখানকার মন উদ্দেশ্যে সবুজের বিপ্লব ঘটাচ্ছেন। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আপনাদের এই উদ্যোগের জন্য। নন্দলাল সরকার, মনিরুল ইসলাম, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আজকে। ধন্যবাদ আপনাকে আমাদের এই সুখের কথা শোনার জন্য। ধন্যবাদ। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের, যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান, আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com, এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার। ডিবিসির সঙ্গে থাকবেন।